বন্ধুরা, আজকের পর্বে এমন একের পর এক চমক অপেক্ষা করছে যা শেষ পর্যন্ত না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। একদিকে ছুটিকে ভাসানোর জন্য সাজানো হচ্ছে ভয়ঙ্কর এক ষড়যন্ত্র, অন্যদিকে অভির হৃদয়ে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে ছুটির সরলতা। কিন্তু ঠিক সেই সময়ই এমন এক ঘটনা ঘটে যা পুরো দাশগুপ্ত পরিবারকে নাড়িয়ে দিতে চলেছে। ঠাকুরের অমূল্য সোনার হার কি সত্যিই চুরি হয়ে যাবে, নাকি শেষ মুহূর্তে সব ষড়যন্ত্র ভেস্তে দেবে ছুটি? আর অভি কি বুঝতে পারবে যে মেয়েটিকে সবাই সন্দেহ করছে সে আসলে সম্পূর্ণ নির্দোষ? সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজকের পর্বে শুরুতেই দাশগুপ্ত বাড়িতে উৎসবের আমেজ, চারদিকে আনন্দ, হাসি আর পুজোর প্রস্তুতিতে ব্যস্ত সকলে। এমন সময় সেখানে এসে হাজির হয় মানালি। চারপাশে সবার মুখে হাসি দেখে সে অবাক হয়ে ঠাম্মিকে প্রশ্ন করে, এখানে তো বেশ আনন্দের পরিবেশ, কিন্তু আমাদের পরিমা কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ও কি এখনও অভি আর ছুটির কাছাকাছি আসা মেনে নিতে পারছে না, নাকি আবার কোথাও গিয়ে একা একা কাঁদছে? মানালির কথা শেষ হতেই নাটকীয় ভঙ্গিতে সেখানে উপস্থিত হয় ঝুমকি। মুখে কষ্টের ছাপ ফুটিয়ে সে বলে, কাকিমা, এই বাড়িতে যদি কেউ আমার কষ্টটা বুঝে থাকে তাহলে সে শুধু তুমি। বাকিরা কেউ আমার অনুভূতির মূল্য দেয়নি। যাই হোক, ছুটি আর অভির যদি সব কথা শেষ হয়ে থাকে তাহলে এবার পুজো শুরু করা যাক। ঝুমকির এই অভিনয় দেখে আবারও আবেগে ভেসে যান ঠাম্মি। তিনি মনে করেন এত অপমান আর কষ্টের পরেও ঝুমকির মন শুধুই পুজোর দিকে, তাই তিনি স্নেহ ভরে বলেন, চল পরিমা, আমার সঙ্গে চল। ঝুমকি তখন মিষ্টি হেসে জানায়, তুমি আগে যাও ঠাম্মি, আমি এক্ষুনি আসছি। ঠাম্মি, অভি, ছুটি এবং বাড়ির অন্য সদস্যরা পুজোর প্রস্তুতির জন্য সেখান থেকে চলে যেতেই ঝুমকির মুখের আসল চেহারা সামনে আসে। ঠিক তখনই সেখানে আসে ঈশা। চারপাশে কেউ নেই বুঝে ঝুমকি নিজের আঁচলের ভেতর থেকে একটি ছোট বাক্স বের করে ঈশার হাতে দেখায়। বাক্সটির ভেতরে রয়েছে ঠাকুরের অমূল্য সোনার হার। ঝুমকি ঠোঁটে শয়তানি হাসি নিয়ে বলে, দেখো ঈশা দিদি, এই বাক্সটা যদি গিয়ে ছুটির ঘরে লুকিয়ে রাখতে পারি তাহলে আসল খেলা শুরু হবে, সবাই ভাববে ছুটিই চোর। ঈশাও বিন্দুমাত্র দ্বিধা না করে সম্মতি জানায়। সে বলে, তাহলে আর দেরি কেন, চলো এখনই কাজটা শেষ করে ফেলি। দুজনে দ্রুত ছুটির ঘরের দিকে রওনা দেয়। তাদের চোখে মুখে স্পষ্ট হয়ে ওঠে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের ছাপ। তারা জানে একবার যদি এই ভাত সফল হয় তাহলে ছুটির জীবনে নেমে আসবে বড় বিপর্যয়। অন্যদিকে কিছুক্ষণ পরে একা একা বাগানের দিকে আসে অভি। এতক্ষণ পরিবারের সামনে যেভাবে সে স্বাভাবিক থাকার অভিনয় করছিল এখন আর সেটা ধরে রাখতে পারে না। নিজের মনেই বলতে থাকে, আজ যা কিছু করেছি সবই অভিনয়, শুধু ঝুমকির হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য এই নাটক চালিয়ে যাচ্ছি। কিন্তু একটা কথা অস্বীকার করার উপায় নেই, ছুটি খুব ভালো মেয়ে, ওর মধ্যে কোনো স্বার্থ নেই, কোনো ভান নেই, ও সত্যিই নিষ্পাপ। তবু আমি জানি ও আমার হারিয়ে যাওয়া পরি নয়। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে শেষেই পুরনো দোলনার সামনে এসে দাঁড়ায়। এই জায়গাটির সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য স্মৃতি। দোলনার দিকে তাকিয়ে অভির চোখ ভিজে ওঠে। সে ফিসফিস করে বলে, পরি, জানিস আমি আজও এই দোলনার সামনে এলে তোকে খুঁজে বেড়াই। স্মৃতির গভীরে হারিয়ে যেতে যেতে অভির চোখে যেন ভেসে ওঠে ছোট্ট পরীর মুখ। সে যেন সত্যিই এসে দাঁড়ায় অভির সামনে। দুজনের মধ্যে শুরু হয় মনের কথোপকথন। বাস্তব আর কল্পনার সীমারেখা যেন মিলিয়ে যায়। ঠিক সেই সময় দূর থেকে সেখানে এসে দাঁড়ায় ছুটি। সে চুপচাপ অভির দিকে তাকিয়ে থাকে। অভির মুখে এত গভীর কষ্ট আর পরীর প্রতি এত ভালোবাসা দেখে ছুটির বুকটা হাহাকার করে ওঠে। মনে মনে সে প্রতিজ্ঞা করে, আমি কথা দিচ্ছি উকিল স্যার, আমি আপনার পরীকে খুঁজে বের করব। যেদিন আপনার হারিয়ে যাওয়া পরীকে ফিরিয়ে দিতে পারবো সেদিন আমি নিজেই আপনার জীবন থেকে সরে যাব। এটা শুধু চুক্তির জন্য নয়, আমি কখনো চাই না আপনার আর আপনার পরীর মাঝখানে আমি বাধা হয়ে থাকি। এই কথাগুলো মনে মনে বলতে বলতেই ছুটির চোখ ভরে ওঠে অশ্রুতে। ঠিক তখনই অভি হঠাৎ ঘুরে তাকিয়ে ছুটিকে দেখতে পায়। আবার মুহূর্তের মধ্যে সামনে তাকাতেই ছোট্ট পরীর কল্পচিত্রটি মিলিয়ে যায়। অভি কিছু বলতে যাবে, এমন সময় ছুটি নিজের চোখের জল লুকিয়ে শান্ত গলায় শুধু বলে, আপনার পাঞ্জাবি রেডি করে রেখেছি, তাড়াতাড়ি তৈরি হয়ে পুজোতে চলে আসবেন। এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটি সেখান থেকে চলে যায় আর অভি হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তার মনে একটাই প্রশ্ন ঘুরতে থাকে, ছুটি কাঁদছিল কেন, ওর চোখে এত কষ্ট কেন? এদিকে অভির অজান্তেই ছুটির ঘরে পৌঁছে যায় ঈশা আর ঝুমকি। চারপাশে কেউ নেই নিশ্চিত হয়ে ঈশা আলমারি খুলে সোনার হার রাখা বাক্সটি ছুটির জামা কাপড়ের ভেতরে লুকিয়ে দেয়। তারপর হাসতে হাসতে বলে, এবার যখন সবাই সোনার হার খুঁজবে তখন এই ঘর থেকেই বাক্সটা বের হবে, আর তখন ছুটির জীবনের সবচেয়ে বড় অপমান শুরু হবে।
কিন্তু ঝুমকির মনে অন্য হিসাব চলছে। সে মনে মনে ভাবে, এত দামি সোনার হার আমি কি শুধু অন্যকে ফাঁসানোর জন্য ছেড়ে দেব? না, এটা আমারই দরকার। ভবিষ্যতে যদি সবাই আমাকে ছেড়ে দেয় তাহলে এই গয়নাই হবে আমার ভরসা। এরপর সে চতুরতার সঙ্গে ঈশাকে বলে, আমাদের একটা ভুল হয়েছে। জামা কাপড়ের ভেতরে রাখলে সন্দেহ হতে পারে, বরং ছুটির ব্যাগে রাখি, তাহলে সবাই নিশ্চিত হবে চোর ছুটি। ঈশা তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু সে বুঝতেই পারে না ঝুমকির মাথায় আরও বড় খেলা চলছে। ব্যাগে রাখার ভান করে ঝুমকি নিঃশব্দে বাক্স খুলে আসল সোনার হারটি নিজের কাছে লুকিয়ে ফেলে। তারপর খালি বাক্সটি ছুটির ব্যাগে রেখে দেয়। অর্থাৎ এখন পরিস্থিতি এমন, ছুটির ব্যাগে রয়েছে শুধু ফাঁকা বাক্স, আর আসল সোনার হার চলে গেছে ঝুমকির দখলে। এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা করে ফেলে সে। একদিকে ছুটি হবে চোর, অন্যদিকে অমূল্য গয়নাটাও থাকবে তার নিজের কাছে। ঠিক সেই মুহূর্তেই ঘরের বাইরে অভির পায়ের শব্দ শোনা যায়। ভয়ে ঈশা ফিসফিস করে বলে ওঠে, ভাইয়া এদিকে আসছে। কোনো উপায় না দেখে দুজনে তড়িঘড়ি আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই অভি ঘরে ঢুকে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। সে কিছুই টের পায় না। স্নানের তোয়ালে নিয়ে বাথরুমের দিকে চলে যেতেই আলমারির ভেতর থেকে নিঃশব্দে বেরিয়ে আসে ঈশা আর ঝুমকি। বড় বিপদ থেকে বেঁচে গেলেও তাদের ষড়যন্ত্রে যে আরও বড় বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে সেটা তখনও কেউ বুঝতে পারেনি।